আজ আমরা কথা বলবো জেফ্রি এপস্টিনের এক জটিল আর বেশ উদ্বেগজনক কাহিনী নিয়ে। আর হ্যাঁ, আমাদের এই আলোচনাটা কিন্তু পুরোপুরি পাবলিক রেকর্ড আর প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে করা। এটা শুধু একজন মানুষের গল্প নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা ক্ষমতা আর সিস্টেমের এক গভীর বিশ্লেষণ। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে একজন ফিন্যান্সিয়ার এমন একটা নেটওয়ার্ক তৈরি করলেন যেটা কিনা দশকের পর দশক ধরে তার ভয়াবহ সব অপরাধকে আড়াল করে রেখেছিল? কিভাবে এটা সম্ভব হলো? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো এই গল্পটা আমরা শুরু করব একেবারে শেষ থেকে, মানে এর সবচেয়ে নাটকীয় আর বিতর্কিত অংশটা দিয়ে, জেফ্রি এপস্টাইনের জীবনের শেষ অধ্যায়। তার জীবনের শেষ মাসটা ছিল যেন একটা সিনেমা স্ক্রিপ্ট। দেখুন, 6 জুলাই তাকে ফেডারেল সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগে অ্যারেস্ট করা হলো। এর ঠিক কয়েক সপ্তাহ পরে 23শে জুলাই তাকে নিজের সেলে প্রায় অচেতন অবস্থায় পাওয়া গেল। গলায় ছিল আঘাতের চিহ্ন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এর ঠিক পরপরই তাকে সুসাইড ওয়াচ থেকে সরিয়ে নেওয়া হয়। আর তারপর 10ই আগস্ট তাকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তো অফিসিয়াল ঘোষণাটা কী ছিল? নিউ ইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনার পরিষ্কারভাবে জানিয়ে দেন তার মৃত্যুর কারণ সুইসাইড বাই হ্যাঙ্গিং বা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই অফিসিয়াল ঘোষণার পরেও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায়। যেমন, সোর্স মেটেরিয়াল থেকে জানা যায় সেই রাতে জেলের গার্ডরা প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছিলেন, এমনকি রেকর্ডও জাল করা হয়েছিল। শুধু তাই না, তার সেলের বাইরের 2টো ক্যামেরাই নাকি কাজ করছিল না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার মৃত্যুর ঠিক আগের দিনই তার সেলমেটকে অন্য সেলে ট্রান্সফার করা হয়। এইসব অদ্ভুত ঘটনা থেকেই কিন্তু বিখ্যাত মিমটা ছড়িয়ে পড়ে, এপস্টাইন ডিডন্ট কিল হিমসেলফ। আচ্ছা, তার এই বিতর্কিত মৃত্যু নিয়ে তো কথা হলো, এবার একটু পেছনে ফেরা যাক। তার উত্থানের গল্পটা শোনা যাক। কিভাবে তিনি এত বিপুল সম্পদ আর ক্ষমতার মালিক হলেন, যা তাকে এতটা প্রভাবশালী করে তুলেছিল। এপস্টাইনের 2টো চেহারা ছিল, একটা সবার জন্য আর অন্যটা আসল। যেমন ধরুন, বাইরে তিনি ছিলেন ডাল্টন স্কুলের একজন সম্মানিত গণিত শিক্ষক, কিন্তু ভেতরের খবর হলো খারাপ পারফরমেন্সের জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি নিজেকে পরিচয় দিতেন বেয়ার স্টার্নসের একজন তুখোড় ফাইন্যান্সার হিসেবে, অথচ তার রেজিউমেতে ছিল জাল ডিগ্রির ছড়াছড়ি। তিনি ছিলেন বিলিয়নিয়ারদের উপদেষ্টা, আবার একই সাথে একটা বিশাল পঞ্জি স্কিমের পরামর্শকও। আর তার এই যে দানশীল ভালো মানুষের ইমেজ, এর আড়ালে ছিল শুধু নিজের স্বার্থে ক্ষমতাশালী মানুষদের ব্যবহার করার খেলা। তার ফার্ম দাবি করত যে তারা $1 বিলিয়নেরও বেশি অ্যাসেট ম্যানেজ করে। একবার ভাবুন অঙ্কটা। এই বিশাল সংখ্যাটাই দেখিয়ে দেয় যে তিনি ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ডের কতটা উঁচু স্তরে ছিলেন, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হতো। তবে তার এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল একজনের, লেস ওয়েক্সনা। হ্যাঁ, ভিক্টোরিয়াস সিক্রেটের সেই বিলিয়নিয়ার সিইও। তিনি 1991 সালে এপস্টাইনকে তার সমস্ত আর্থিক বিষয়ের ওপর ফুল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন। বলা যায় এটাই ছিল এপস্টাইনের সম্পদ আর ক্ষমতার মূল উৎস। তো ক্ষমতা আর টাকার গল্প তো হলো, এবার আসা যাক সেই অন্ধকার দিকে, তার অপরাধমূলক কার্যকলাপ আর বিচার ব্যবস্থার সেই বিতর্কিত ভূমিকায়। ঘটনার শুরু 2005 সালে প্যাম বিচে। একজন অভিভাবক অভিযোগ করেন যে তার 14 বছর বয়সী সৎ মেয়েকে টাকার বিনিময়ে এপস্টাইনকে ম্যাসাজ করার জন্য পাঠানো হয়েছিল। এই একটা অভিযোগের সূত্র ধরে পুলিশ যখন তদন্ত শুরু করে, তারা প্রায় 13 মাস ধরে আরও 36 জন মেয়ের খোঁজ পায়, যাদের সবার গল্পই ছিল ভয়ঙ্কর আর প্রায় একই রকম, যৌন নির্যাতনের গল্প। কেসটা তখন এতটাই বড় হয়ে যায় যে এটাকে এফবিআই এর কাছে পাঠানো হয়। ফেডারাল প্রসিকিউটররা কিন্তু বসেছিলেন না। তারা 53 পাতার একটা অভিযোগপত্র তৈরি করেন, যাতে 60টা আলাদা আলাদা অভিযোগ ছিল। এটা থেকেই বোঝা যায় যে অভিযোগগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল আর প্রসিকিউটররা বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিয়েছিলেন। কিন্তু এত কিছুর পর কি হলো? যা হলো তা একেবারেই অবিশ্বাস্য। এত বড় একটা কেসের ফলাফল দাঁড়ালো একটা গোপনীয় প্লি ডিল, মানে একরকম আপোষ রফা, যা সবাইকে হতবাক করে দিয়েছিল।
এই চুক্তির শর্তগুলো শুনলে অবাক হতে হয়। অ্যাপস্টাইনকে শুধুমাত্র রাজ্যের কিছু ছোটখাটো অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। সাজা হয় 18 মাসের, কিন্তু তিনি খাটেন মাত্র 13 মাস। শুধু তাই না, তাকে সপ্তাহে 6 দিন জেল থেকে বেরিয়ে কাজ করার অনুমতিও দেওয়া হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ডিলের মাধ্যমে তাকে আর তার সম্ভাব্য সহযোগীদের সমস্ত ফেডারেল অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি দিয়ে দেওয়া হয়। তো এপস্টাইনের চ্যাপ্টার তো ক্লোজ হলো, কিন্তু তার রেখে যাওয়া বিশাল নেটওয়ার্ক আর এই বিপুল পরিমাণ অর্থ, এগুলোর কি হলো? চলুন সেই বিষয়গুলো একটু দেখি। তার নেটওয়ার্কটা ছিল চোখে পড়ার মতো। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী তার পরিচিতদের তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, বিল গেটস, এমনকি ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর মতো সব হেভিওয়েট নাম। এটা থেকেই বোঝা যায় তার প্রভাব ঠিক কতটা গভীরে ছিল। আর হ্যাঁ, তার দীর্ঘদিনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল, তাকেও কিন্তু শেষ পর্যন্ত ছাড়া হয়নি। 2021 সালে এপস্টাইনের জন্য মেয়েদের যৌন পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়, যা এই মামলার একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। আর্থিক দিকটাও ছিল বিশাল। অ্যাপস্টাইনের মৃত্যুর পর তার সম্পত্তির মূল্য ছিল প্রায় $600 মিলিয়ন। সেখান থেকে ভুক্তভোগীদের জন্য $121 মিলিয়ন একটা ক্ষতিপূরণ তহবিল তৈরি করা হয়। শুধু তাই নয়, জেপি মর্গ্যান ব্যাংককে $290 মিলিয়ন আর ডয়চে ব্যাংককে $75 মিলিয়ন জরিমানা দিতে হয় এই কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য। এরপর সামনে আসে এপস্টাইন ফাইলস। লক্ষ লক্ষ ডকুমেন্ট যখন প্রকাশ হতে শুরু করে, তখন প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর সমাজের উঁচু স্তরের মানুষদের জবাবদিহিতার প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। এই ফাইলগুলো এই মামলার ওপর একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেছে। কিন্তু এখনও হাজার হাজার ফাইল অপ্রকাশিত। এর মানে ক্ষমতা আর ন্যায়বিচার নিয়ে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর হয়তো কোনো দিনই পাওয়া যাবে না। এই প্রশ্নটাই হয়তো এই পুরো কাহিনীর সবচেয়ে বড় রহস্য হয়ে থাকবে।